সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় অপচয়, অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল। দর্শকের যে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি অ্যাডভোকেট খুরশিদ আলম খান আপনার কাছে যেতে চাই। আমরা সংসদে দেখলাম যে অর্থ পাচার নিয়ে অর্থমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন যে নতুন করে আরও 15টি আইন করার কথা বলেছেন। দুর্নীতি দমন কমিশনের আইন কি যথেষ্ট নয় এখন এই অর্থ পাচার রোধে? জি দেখুন, আপনাকে ধন্যবাদ। আপনাদের টপিক হলো অনিয়ম, অপচয়, দুর্নীতি। আমি শুধু লাস্ট পার্টটার সঙ্গে ইনভলভ, কারণ প্রথম দুটো এগুলো খুব হাই থটের ব্যাপার। এগুলো ওনারা পিপলস রিপ্রেজেন্টেটিভ, ওনারা অনেক ভালো বলবেন। আর আমি দুর্নীতি দমন কমিশন সম্পর্কে শুধু এতটুকু বলবো, কমিশন একটি নির্দিষ্ট আইনের আওতায় চলে এবং তার একটা বিধিবদ্ধ শিডিউল আছে, আর যাকে আমরা তফসিল বলি, এবং তফসিলে কিছু শাস্তিযোগ্য অপরাধের বর্ণনা দেওয়া আছে, ভেরি লিমিটেড, খুবই লিমিটেড। কমিশন ওর বাইরে কোথাও কাজ করতে পারবে না। তাই কমিশনের নিজস্ব এখতিয়ারের ভিতর থেকে আপনি যেটা বলছেন অর্থ পাচার, আসলে আইনের ভাষাটা সেটা না। আমরা এটাকে বলি মানি লন্ডারিং। মানি লন্ডারিং এটাকে বলা হয় প্রেডিকেট অফেন্স। প্রেডিকেট অফেন্স এটা 2012 আইনে, সংশোধিত আইনে ডিফাইন করা হয়েছে। দুর্নীতির সংশ্লিষ্ট যদি কোনো অর্থ, যদি উৎস যদি জ্ঞাত আয় বহির্ভূত থাকে, অথবা উৎস অজ্ঞাত থাকে, অথবা টেরোরিস্ট যেটা ফাইন্যান্সিংয়ে ইনভলভমেন্ট হয় সেই উৎস থেকে, সেটাকে আমরা বলি লন্ডারিং। এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, দুর্নীতি, ঘুষ, টেরোরিজম, অনেক ধরনের আছে। এখানে আবার মজার ব্যাপার হলো 2015 সনে দুর্নীতি দমন কমিশন আইন 2012-তে কমিশনকে শুধু লিমিট করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং ঘুষ, আর বাকিগুলো দেওয়া হয়েছে সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, যেটা ডিপার্টমেন্ট পুলিশের, সেটাকে। তখন আমরা এটা জিজ্ঞাসা করলাম যে আপনারা এটা আমাদের জুরিসডিকশন কাটলেন কেন? তখন দিদেন ফিনান্স মিনিস্টার মোহিত সাহেব বললেন, বিদেশিরা জিজ্ঞাসা করে যে পুলিশ এখানে কি করছে, পুলিশের তো একটা রোল থাকা উচিত। ওই জন্য সিআইডিকে স্পেশালাইজড অর্গানাইজেশন হিসেবে ক্ষমতাটা দেওয়া হয়েছে। ওই সময় এপিজে আসছিল, এশিয়া প্যাসিফিক জোন মানি লন্ডারিং গ্রুপ অফ মানি লন্ডারিং, ওরা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা 165টা দেশের মধ্যে আমরা কিন্তু ওদের মেম্বার। আমরা তথ্য আদান প্রদান করি, তথ্য একজনের তথ্য আরেকজনকে দিই, কিন্তু একজন আরেকজনকে তথ্য প্রকাশ করতে পারবে না আনলেস অ্যান্ড আনটিল এটা যদি অন্য দেশ যদি কনসেন্ট না দেয়। যেমন বিএফআইউ কিন্তু তদন্ত করে না। আমাদের এখানে কিন্তু অনেকগুলো মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। কিন্তু বিএফআইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এটা হলো আর্থিক তদারকি সংস্থা। এটা কিন্তু তদন্ত করে না, এরা তদারক করে, তথ্য আনে, তথ্য নিয়ে যায়, এবং সে তথ্যগুলো দুদককে দিচ্ছে, সিআইডিকে দিচ্ছে, ওরা বাছাই করে। এবং ওরা অনেক সময় বাছাইও করে না, দুদককে দিয়ে দেয়। এটা প্রাইমে ফেসি কেস আছে, আপনারা দেখতে পারেন। আমরা অনুসন্ধান করে যদি পাই, আমার তফসিলি যদি পড়ে, তখন আমি এটা প্রসিড করতে পারি। আর লন্ডারিং একটা খুব হোয়াইট টার্ম, এটা পুরো পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা আরেকটু জানতে চাই যে সিআইডি কে দেওয়ার পরে কি এর আসলে সফলতা কতটুকু? দুদকের কাছে যতটুকু ছিল তার চেয়ে বাড়ছে না? উনি লয়ার, উনি যিনি বড় ভাই, উনি অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ, জানেন একটা ট্রায়াল কিন্তু চারটিখানি ব্যাপার না। জয়ললিতা ট্রায়াল শেষ হয়েছে 21 বছরে। সিআইডি ক্ষমতা পেয়েছে 2015 অর্ডিন্যান্সের মাধ্যমে। পরবর্তী যখন পার্লামেন্ট বসলো, সেটাকে অ্যাক্ট করে নিল, তার ক্ষমতা কন্টিনিউশন হলো। সিআইডির বেশ কিছু মামলা চার্জশিট হয়ে এখন ট্রায়ালের জন্য আসছে। আর মাত্র 6 বছর কিন্তু একটা ট্রায়াল কনক্লুশন আপনি আশা করতে পারেন না। কারণ আমাদের দেশে মানে দুর্নীতি দমন কমিশন আইন বলেন আর সিআইডির মানি লন্ডারিং বলেন, এখানে যে এখানে সাধারণত যারা আসামি হয় ওরা অত্যন্ত মানি ম্যান হয়, এবং ওরা করে কি প্রত্যেকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ করে। আপনি যখন একটা উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করতে আসবে, আমি কিন্তু দুদকের প্রসিকিউটর হিসেবে আমি না করতে পারবো না, সেটা আমাকে লিগ্যাল ফেস করতে হবে। লিগ্যালে ফেস করে যদি হাইকোর্ট যদি বলে না প্রাইমে ফেসি কেস আছে, তাহলে চলবে, তখন মামলাটা চলবে। এই ধাপগুলি কিন্তু অতিক্রম করতেই হবে, একটা লিগ্যাল প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে। আর একটা জিনিস যেটা আমরা মানুষকে অনেকটা বোঝাতে পারি না, অ্যাপিজের থিম হলো মানি লন্ডারিংয়ের যেটা গুরুত্বপূর্ণ থিম, ফলো দ্য মানি, ফলো দ্য ক্রাইম। তুমি মানিটাকে ফলো করে ওটার ডেস্টিনেশনটা ফাইন্ড আউট করতে হবে। ওটাকে ফাইন্ড আউট করে যদি তুমি পারো এই মানিটা ডেস্টিনেশন এখানে, তখনই অপরাধটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। আনলেস অ্যান্ড আনটিল তুমি ফলো দ্য মানি, ফলো দ্য ক্রাইম যদি কন্ডিশন ফুলফিল করতে না পারো, তোমার প্রসিকিউশন ফেল করতে পারে। জি, খুরশিদ আলম খান, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার রুমিন ফারহানা, সরকার নতুন করে কেন অর্থ পাচার রোধে আইনের কথা বললেন অর্থমন্ত্রী, সেটি কেন করলেন? আর একটি হলো যে বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই কি এই অপরাধ বেড়েই চলেছে? আপনাকে ধন্যবাদ। অর্থমন্ত্রীকে
তিনটা স্পেসিফিক ইস্যু নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। তার একটা হচ্ছে মন্দরিন, একটা হচ্ছে টাকা পাচার, একটা হচ্ছে আওয়ামী লীগ আসলেই শেয়ার বাজারে যে ধস নামে সেই প্রসঙ্গে। তো আজকে যেহেতু টাকা পাচার নিয়ে আমরা আলাপটি করছি, আমি ভাইয়ের কথা সূত্র ধরেই বলছি, হ্যাঁ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, এদের কাজ হচ্ছে তথ্য নিয়ে সিআইডি, বাংলাদেশ পুলিশ, দুদক এবং সেন্ট্রাল ব্যাংককে জানানো। তারা কিন্তু গত 5 অর্থ বছরে 1094টা এরকম ঘটনার ব্যাপারে জানিয়েছে। বাংলাদেশ পুলিশকে জানিয়েছে, দুদককে জানিয়েছে, সিআইডিকে জানিয়েছে, সেন্ট্রাল ব্যাংককে জানিয়েছে। এই 1024টা ঘটনায় কার টাকা গেছে, কোথায় গেছে, কী পরিমাণ টাকা গেছে, কোথায় বিনিয়োগ হয়েছে, কোথায় বাড়ি কেনা হয়েছে, এই ব্যাপারেও কিন্তু একটা প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্টও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে যখন আমি সংসদে কথা বললাম, খুব বিস্ময়করভাবে যেটা ভাইরালও হয়েছে, অর্থমন্ত্রী বললেন আমার কাছে কোনো টাকা পাচারকারীর তালিকা নাই, পারলে আপনারা তালিকা দেন। তো এই 1094টা ঘটনার বিষয়েও কি অর্থমন্ত্রী জানেন না? এক। দুই হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু 28টা ঘটনা, স্পেসিফিক্যালি 28টা ঘটনার কথা উনি উল্লেখ করেছেন যেখানে টাকা পাচার, বলেছেন যে আপাতত 28 জনের ব্যাপারে আমাদের তদন্ত চলছে। আমরা ভেবেছিলাম যে রাজনীতিবিদের সংখ্যাই বোধ বেশি হবে, তবে আমরা দেখলাম যে না, প্রচুর আমলার নামও এখানে আছে। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর কাছেও কিন্তু 28 জনের একটা তালিকা আছে, সেটাও কি আমাদের অর্থমন্ত্রীর কাছে যায়নি? আচ্ছা, সব বাদ দেন, পিকে হালদারকে নিয়ে যে এত আলাপ হলো, গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আইন অঙ্গন, আইন শৃঙ্খলা বাহিনী, সবার মধ্যে আলাপ হয়েছে। এই এক ব্যক্তি 3500 কোটি টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেলেন এবং লাস্ট মোমেন্টে সরকার বলল মাত্র কয়েক মিনিটের জন্য আমরা তাকে ধরতে পারি নাই। তো তাহলে আপনারা দীর্ঘ সময় কি করেছেন? আপনারা জানেন যে সাংসদ পাপুল, তিনি তার সংসদ সদস্য পদ হারিয়েছেন, তার বিরুদ্ধেও তো মানি লন্ডারিংয়ের মামলা এসছে। 1400 কোটি টাকা তিনি কুয়েতে পাচার করেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দুদক বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের কোনো প্রতিষ্ঠান বা আমাদের মন্ত্রণালয়, আমাদের মন্ত্রীরা, তারা কিন্তু কিছু খবর বের করতে পারেন নাই। আজকে যদি কুয়েতে এই ঘটনা ধরা না পড়তো বা তিনি কোনোভাবে সেটা স্কেপ করতে পারতেন, তাহলে হয়তো আজকে এই সংসদেই তিনি আমাদের সঙ্গেই বসতেন, আমাদের সঙ্গেই তিনি বাজেট আলোচনায় অংশ নিতেন, আমাদের সঙ্গেই তিনি অর্থ পাচারের বিরুদ্ধে হয়তো দুই একটা কথাও বলে ফেলতেন, বলা যায় না। কারণ আমরা তো দেখেছি যে সরকারি দলের সাংসদরা অর্থ পাচার নিয়ে কথা বলছেন। আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম, পরে মূল যোগাযোগ মাধ্যমে একটা বাড়ির ভিডিও আপনারা সবাই দেখেছেন, ভাইরাল হয়েছে। একজন সাংসদের স্ত্রী, যার নিজস্ব কোনো আয় নাই, তিনি 12 কোটি টাকা দিয়ে কানাডার খুব পশ একটা জায়গায় বাড়ি কিনেছেন এবং তিনি সেখানেই আছেন। আমাদের দেশের মন্ত্রী, এমপি বলেন বা যারা সরকার দলের সঙ্গে ঘনিষ্ঠ তারা বলেন, তারা যে টাকাগুলো বাইরে নিচ্ছে, কানাডায় বেগমপাড়া তৈরি করছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাচ্ছে, এটা তো আমাদের নতুন আলোচনা না। আপনি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, এখন আমি বিদেশের দিকে তাকাই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কি বলছে, জিএফআই বলছে বাংলাদেশে গড়ে বাংলাদেশ থেকে প্রতি বছর 72,000 কোটি টাকা বাইরে চলে যায়। এই হিসাবটা যদি আপনি গড় করেন তাহলে এই 10 বছরে 8.5 লক্ষ কোটি টাকার মতন বিদেশে পাচার হয়ে গেছে। পানামা পেপারসে বেশ কিছু আমলা, নেতা নেত্রী, মন্ত্রী, সাবেক এমপি, বর্তমান এমপি, আমি কিন্তু কোনো দল বলছি না, আমি রাজনৈতিক অঙ্গনের ব্যক্তির কথা বলছি, নাম এসছে। সেই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন এই প্রশ্নগুলো তো আমাদের সংসদে তুলি আমরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তার কোনো যথাযথ উত্তর পাই না। হয় প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হয়, না হলে হয়তো অন্য কিছু নিয়ে আসা হয়, না হলে হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর আগের একটা ঘটনা নিয়ে আসা হয়। এখন আমাদের কথাটা হচ্ছে, যদি আমাদের সরকারের মধ্যে স্বচ্ছতা না থাকে, যদি আমাদের সরকারের মধ্যে জবাবদিহিতা না থাকে, যদি সরকার তার জায়গা থেকে রেসপন্সিবল আচরণ না করে, তখন তো খুব অসুবিধা হয়ে যায়। তখন হয় কি, অন্যান্য যে সংস্থাগুলো আছে, অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে, তারাও কিন্তু এক ধরনের আশকারা পায়। কারণ আজকে যদি অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্পষ্ট বলতেন যে হ্যাঁ, BFIUর কাছে 1094টা ঘটনার ইনস্টেন্সের কথা বলা আছে, সেগুলো বিভিন্ন সংস্থার কাছে গেছে, আমি দেখছি সেই সংস্থাগুলো কি করছে। এখানে তো কোনো রাজনৈতিক ব্যক্তির নাম নেওয়ারও দরকার নাই, কোন দলের মন্ত্রী বা কোন দলের সাংসদ সে ব্যাপারেও কিছু বলার দরকার নাই। আপনি অপরাধীকে অপরাধীর মতোই দেখেন না ভাই, দয়া করে। কিন্তু আপনি একেবারে চোখ বন্ধ করে বলছেন যে আমরা কিছুই জানি না, আপনারা তথ্য সরবরাহ করেন।
আমরা তো দুদক না, আমরা তো সিআইডি না, আমরা তো বিএফ ইউ না, তো আমরা কেন ওনাকে আমরা কোথা থেকে তথ্য সরবরাহ করবো? তাহলে আমাদের হ্যান্ডস দেন, আপনি স্টেপ ডাউন করেন, আরেকজন যোগ্য মন্ত্রীকে আনা হোক আপনার জায়গায়, যিনি খবর রাখবেন, যিনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, যিনি এভাবে নিজের দায়িত্ব আরেকজনের ঘাড়ে দিয়ে বলবেন না যে আপনারা খবর দেন। তো আমাদের কথাটা হচ্ছে খুব পরিষ্কার, যেই দলই হোক, যেই মতেরই হোক, কিংবা রাজনীতির বাইরের আমলা হোক, কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হোক, যেই হোক না কেন, দেশের টাকা যে পাচার করেছে, এবং সবচেয়ে মজার কথা, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে যে যেই টাকাটা তারা হিসাব দিচ্ছে ৭২,০০০ কোটি টাকা পার ইয়ার, সেটা অনলি ওভার ইনভয়েসিং অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মধ্যে দিয়ে, আমদানি রপ্তানিতে মূল্য বেশি বা মূল্য কম দেখে এই টাকাটা পাচার করা হচ্ছে। হুন্ডির মাধ্যমে পাচার করা হচ্ছে তার কয়েক গুণ বেশি। এই হিসাবটা কিন্তু আবার ডিএফআই এর হিসাবের মধ্যে ধরা হচ্ছে না, তারা শুধু ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিংটা ধরছেন। তো তাহলে আপনি হিসাব করেন যে ৭২,০০০ কোটি প্লাস হুন্ডি, তাহলে কত লক্ষ কোটি টাকা। রুমিন ফারহানা, আপনার কাছে আবার আসবো আমি। আহমেদ হোসেন, রুমিন ফারহানা যেটি বললেন যে দলের যে মতেরই হোক না কেন, যারাই টাকা পাচার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওইটা তো একমত। টাকা পাচারের সংস্কৃতি বা মানি লন্ডারিং, টাকা পাচার এই সময় সবচেয়ে বেশি হচ্ছে। টাকা পাচার, দুর্নীতি, ক্রাইম, খুন, ঘুষ, এই ব্যাপারে তো জাতীয় ঐক্য হতেই পারে, ঠিক নয় কি? এখন টাকা পাচার সেটি হচ্ছে না তো। না, টাকা এটা হচ্ছে না। যে একটা হলো এখন রুমিন ফারহানা বিএনপি বিলং করে, সে পার্লামেন্ট মেম্বার, সে যেটা দিয়েছে সংখ্যা দিয়েছে, কিন্তু ১,০০০ কতজনের সংখ্যা দিয়েছে? ৯৪ জনের সংখ্যা দিয়েছে। কিন্তু ১,০৯৪ জনের সংখ্যা যে বের করতে পেরেছে, সে নামগুলো বের করতে পারে না। সেই নামগুলো বের করে পার্লামেন্টে বললে তো আরও ভালো হয়। কে আমরা জানতে পারি, দেশবাসী জানতে পারি নামগুলো কে, কোন পার্টি করে, বিএনপি করে, হ্যান্ডস দেন, তিনি বের করে দেবে, সমস্যা না। তাকে আমরা বললাম ওই নামগুলো বের করে পার্লামেন্টে সে বলুক, সে বলতে পারবে না, কারণ সেখানে সেও ধরা, তার পার্টির লোকও আছে, কাজে সেটা সে বলতে পারবে না। আমি জানি যে পানামার কথা বললো, যে পানামাতে কিন্তু তার পার্টির নেতারাও আছে, এটা সে বলতে পারবে না। তাহলে তারও ক্ষতি হবে। পানামাতে তার পার্টির নেতাদের নামও কিন্তু সেখানে আছে, যাদের নাম আছে আমি নাম বলতে পারবো। আপনার এই মেয়র ইলেকশন করলো তাবিদ আওয়াল, তার বাপ এলো মিন্টু, হ্যাঁ মিন্টু না, নাম উল্লেখ না, আব্দুল মিন্টু, তাদের নাম আছে। সুতরাং শোনেন, এই যে টাকা পাচার, এটা কি আমাদের আমলে হয়েছে? টাকা পাচার বহু আগে থেকে হয়েছে। আর এই যে ধরেন এই পর্যন্ত 2টা সামরিক শাসন আসছে, একটা জিয়াউর রহমান প্রধান সামরিক শাসক, আর একটা জেনারেল এরশাদ সামরিক শাসক। এই দুইজনই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব করবেন বলে ক্ষমতায় আসছিলেন, হ্যাঁ। বাট তারা আসার পরেই দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব হয় নাই, বিপ্লব হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। দুর্নীতি আরও বেড়েছে, দুর্নীতিবাজদেরকে তারা ক্ষমতায় নিয়েছেন, দুর্নীতিবাজদেরকে পার্টিতে নিয়েছেন, শপথ করিয়েছেন, মন্ত্রিসভায় নিয়েছেন, এমপি বানিয়েছেন, আবার দুর্নীতি বেড়েছে। কাজে এই দুর্নীতি যে বাড়লো, এটা তো আমরা তো এখন দুর্নীতি ধরার চেষ্টা করছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একটা মেসেজ পাঠিয়েছে, দুর্নীতির প্রশ্নে আমি আপোষহীন, জিরো টলারেন্স, এবং প্র্যাকটিক্যালি উনি কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও রেখেছেন। যেমন আমাদের পার্টির যুবলীগের অনেক নেতা এখন কারাগারে আছে। কি এটা কি ইনস্ট্রেস না? এটা কি ইনস্ট্রেস না? আপনি যদি বলেন আমাদের বদি তো জেল কেটেছে, বদি একমাত্র আমাদের লোক সেখানে এমপি হইতে পারে, সে তো সাজাপ্রাপ্ত, এবং সেই কিন্তু একমাত্র লোক 2008 সালে নির্বাচনে একটা আসন পেয়েছিলাম, এটা বদি পাশ করেছিল কক্সবাজারে। সুতরাং সে সাজাপ্রাপ্ত হয়ে গেছে। আপনি আমাদের অনেকেই আছে, অনেকে জেলও কেটেছে, অনেকে নিয়ে মামলাও ঝুলতেছে, কিন্তু দুদকের মামলা আছে, অনেকের নামে আছে। কাজে এই ক্ষেত্রে তো নো মার্সি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এইগুলোকে ফেভার করেন না, কোনো মার্সি নাই, পরিষ্কার বলে দিয়েছেন তোমাদের বিরুদ্ধে মামলা হলে এগুলো তোমরা ফেস করবা, এগুলোতে আমি হাত দিব না তোমাদের। তাহলে আমরা দুর্নীতিতে আমরা কম্প্রোমাইজ করেছি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আমরা দুর্নীতিতে কম্প্রোমাইজ করছি না। এখন বলবে মামুন যে কারাগারে আছে, কি কারণে আছে? কি সে খুনি হিসেবে আছে না দুর্নীতিবাজ হিসাবে আছে? যে মামুনের বিজনেস পার্টনার কে ছিল? তারেক জিয়া ছিল। খাম্বা দুর্নীতির এই যে মামলাগুলো তো এখানে হয়েছে, এবং সেখানে তারেক পার্টনার ছিল। তো
দুর্নীতিবাজ কে? আপনি যদি বলেন 12,000 কোটি টাকা বাইরে পাচার করেছে তারেক, তার ছোট ভাই যে ছিল কোকো 20 কোটি টাকা তো এটা দুদকই নিয়ে আসলো পরে, যেটা আপনার পাঠালো বাইরে, সিঙ্গাপুরে পাঠালো, সেই টাকাটা কিন্তু দুদক নিয়ে আসলো। বাইরে টাকা পাচার কে করেছে? এই যে 12,000 কোটি টাকা কে পাচার করেছে? এখন লন্ডনে যে তিনি আছেন, কি তার ইনকাম কি ইনকামে চলেন? এই যে রাজারহাটে চলছেন, কি ইনকাম তার? সুতরাং ওই টাকাগুলোই সেখানে আছে। আপনি যদি বলেন আপনার আল জাজিরার টেলিভিশনে যে একটা বিজ্ঞাপন দেওয়া হলো, এটা নিউজ না, ইট ইজ এ অ্যাডভার্টাইজমেন্ট দিলে ওদের কিন্তু টাকা দিতে হয়। এটা কি আল জাজিরার অথরিটির টাকায় এই নিউজটা করেছে? তাদের টাকায় এই নিউজটা বিজ্ঞাপন আকারে প্রচার করেছে। টাকাটা কে দিয়েছে তারেক অর্গানাইজ করেছে, জামাত আছে সেখানে, লন্ডন জামাতে আছে, খুনিরা আছে, সবাই মিলে কিন্তু এই ফাইন্যান্সটা করেছে। এখন প্রশ্ন হলো যে দুর্নীতিটা কিন্তু বেসিক্যালি এটা যদি বলেন, বঙ্গবন্ধু তো বলছেন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু বঙ্গবন্ধু বিপ্লব করতে চেয়েছিলেন, তিনি বলছেন তো, পরিষ্কার বলেছেন। বঙ্গবন্ধু কত ব্রড মাইন্ডেড ছিলেন, আবার স্পিকিং ছিলেন, তিনি সত্য কথা বলতে সাহস পেতেন, বলতেন আমি চোরের কোণে ভেয়েছি, চোরের কোণি থেকে আমি দেশকে মুক্ত করতে চাই। বঙ্গবন্ধুর মতো সেই সত্যটা কি এখন বলতে পারে সবাই? বা এখন যারা আওয়ামী লীগে আছেন বা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে আছেন, তারাও তো স্বীকার করতে চান না ওইভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলে ফেলেন, যিনি রুমিন ফারহানা কিন্তু উল্লেখ করেছেন যে অর্থমন্ত্রী কিন্তু স্বীকার করেন। অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী তো এক জিনিস না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের অনেককে শাসন করে, তিনি কিন্তু বক্তব্যে বলেনও যে টাকা পয়সা নিয়ে কি কবরে যাবে, এটা কিন্তু মেসেজ, এগুলো কিন্তু মেসেজ, বার্তা। এবং আমি অনেকটা দেখেছি ধমকাইতে দেখেছি। হ্যাঁ, সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100% আর বেশি বলা যাবে, আরও বেশি বলতে পারেন, সৎ, কারেক্ট, সততার, এইটা বিএনপিও স্বীকার করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ। হেড অফ দি গভর্নমেন্ট যদি সৎ থাকে, কেউ দুর্নীতি করতে পারে না। আজকে বেগম জিয়া যদি সৎ থাকতেন, তাহলে তার পার্টির কেউ দুর্নীতি করতে পারত না। নিজেই যখন দুর্নীতি করে ফেললেন, তখন অন্যরা বললে আমার প্রধান যদি পারে, আমি পারবো না কেন? এই যে তার ছেলেরা আশকারা পেল, হাওয়া ভবনের নাম কি ছিল? দুর্নীতি ভবন। এই যে আপনি দেখছেন এই হেফাজতের টাকা আসছে, 100 কোটি টাকা বাহির থেকে আসছে, এটা তো ওই জায়গা থেকে পাচার হয়ে এই দেশে আসছে, ঠিক না? পাচার তো শুধু এখান থেকে হয় না, বাহির থেকেও হয়, এখানে করে হয় না? হ্যাঁ, ওটা ইনকোয়ারি হচ্ছে, ওই টাকাটা ফান্ডিং হিসেবে আসছে, মাদ্রাসার জন্য, কিন্তু তারা ইউজ করছে ভিন্ন খাতে, এবং টাকা কি অন্য খাতে আসে না। প্রাইমারি ইনকোয়ারি তো অলরেডি চলে আসে। এই টাকা আবার ডিস্ট্রিবিউট হয়, আসে হেফাজতের নামে, ডিস্ট্রিবিউট হয় এলাইট পার্টি যারা, শুধু মুষ্টিমেয় কয়েকজন, হ্যাঁ, ওদের ডিস্ট্রিবিউট হয়, তোমরাও এলাইট খাও, এটি কিন্তু আসে, এটা আসবেই। কাজে এই সুতরাং জঙ্গিবাদের টাকা আসে, উগ্রবাদের টাকা আসে। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে শুনবো আপনার কথা। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অর্থ পাচার বা মানি লন্ডারিং যে মামলাগুলো হয়, সেগুলোকে আসলে প্রভাবশালীরা এর পিছনে থাকার কারণেই কি মামলাগুলো নিয়ে এত কথা হয়, বা নতুন করে আইনের কথা চিন্তা করা হচ্ছে কি প্রভাবশালীদের আটকানোর জন্য? এটা আসলে ঠিক না, প্রভাবশালী বলে কথা না। মানি লন্ডারিং জিনিসটাই তো খুব সেন্সিটিভ, এখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি, এটা তো অর্ডিনারি পার্সন তো লন্ডারিং করতে পারে না। লন্ডারিং একটা সফিস্টিকেটেড ফিনান্সিয়াল ক্রাইম। আমার ধারণায়, আমি মামলা করে যেটা বুঝছি, এটা সাধারণ লোকরা তো এটা সম্ভব না। ধরেন দিন আনে দিন খায়, একটা অফিস বিয়ারার, একটা অফিসিয়াল, একটা অফিসার, ওরা তো এটা সম্ভব না। তবে এখানে সবচেয়ে বেশি যার ইনভলভমেন্ট, আমি মনে করি গভর্নমেন্টের জন্য এটা সবচেয়ে একটা নাজুক পরিস্থিতি, ব্যাংকিং সেক্টরটা। এই ব্যাংকিং সেক্টরটা, ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 10 লক্ষ টাকার বেশি যদি কোনো ব্যাংকের ট্রানজ্যাকশন করেন, সেটা কিন্তু বাংলা বিএফআইকে রিপোর্ট করতে হয়। যিনি রিপোর্ট করবে ওনাকে বলে রিপোর্টিং সংস্থা, এর যদি না করেন তাহলে এটাকে ট্রিট হবে অ্যাজ এ সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। এটা মানি লন্ডারিং আইনে বলা হয়েছে সন্দেহজনক লেনদেন। আমরা পদ্মা ব্যাংক, যেটা ফার্মার্স ব্যাংকের নামটা পরিবর্তন করে গভর্নমেন্ট পদ্মা ব্যাংক করছে, সেইখানে আমরা
প্রচুর এই ধরনের সাসপিশিয়াস ট্রানজ্যাকশন পেয়েছে অনেক ব্যাংকে। একটা নাম করা বেসরকারি ব্যাংক, ওনার যথেষ্ট নাম আছে, সকালে 22 কোটি টাকা জমা দিয়েছে। সকালবেলা একটা ডিপোজিট হলো, এই 22 কোটি টাকা 2:30টার সময় এফডিআর করে 5টা এফডিআর করে নিয়ে গেছে। এখন আমি 22 কোটি টাকা যখন আমি সন্ধানে গেলাম, তখন আমি দেখলাম যে 5টা এফডিআর হয়েছে, সরি এফডিআর না, পে অর্ডার হয়েছে। এফডিআর হলে তো ট্রেস করা যায়, পে অর্ডার হলে তো আর ট্রেস করা যাচ্ছে না, ওটা নিয়ে গেছে অলরেডি। তো এখন এইগুলিতে আমাকে ডেস্টিনেশন পৌঁছতে হবে। আর যেটা বললেন আইন, আমি আইনের কোনো দোষ দেখি না। আইন আমাদের দেশে মোরলেস কম বেশি আইনের ভালো, বাট দুই একটা যদি হয় সেটা তো হাইকোর্ট আল্ট্রাভাইরেটস ডিক্লেয়ার করে দিচ্ছে, হাইকোর্ট আসছে। কিন্তু মানি লন্ডারিংয়ের সাজাটা অত্যন্ত কম। ধরেন এখন যেটা এক্সিস্টিং মানি লন্ডারিং আইন 4 ধারায় একজন ব্যক্তি যদি লন্ডারিং প্রুফ হয়, তার সাজা হলো 12 বছর, এবং তার সমস্ত যেটা লন্ডার্ড প্রপার্টি সেটা বাজেয়াপ্ত হবে ইন ফেভার অফ দ্য স্টেট। কিন্তু এই 12 বছর সাজাটা আমি বলি খুবই কম এই সেন্সে। আমার ট্রায়াল করতে তো সময় লাগছে। যেমন ডেস্টিনির রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, ওনারা এসে বললো 12 বছরে যদি আমার সাজা হয়, আমি তো 8 বছর কাস্টডিতে অলরেডি হয়েই গেছে, কাজে আমাকে বেল দেন, বেল আমার একটা ফান্ডামেন্টাল রাইট। এই ধরনের আর্গুমেন্ট হয়, আমাদেরকে এগুলো ফেস করতে হয়। আর মানি লন্ডারিং যেভাবে একটা রাষ্ট্রকে আর্থিকভাবে দুর্বল করে দিচ্ছে, রাষ্ট্রের ইমেজকে হুমকির সম্মুখীন করছে, আমি মনে করি এই সাজাটা আইদার ডেথ সেন্টেন্স অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এটা করা উচিত। এটা সময়ের দাবি, কিন্তু আপনার কাউকে এখানে ছাড় দেওয়া উচিত হবে না। এটা আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ, আমাদের না, সর্বোপরি পুরো পৃথিবীর জন্য। কাজে আমি মনে করি আইন আসলেও ওয়েল অ্যান্ড গুড, কি আইন আসছে ওটা আমরা তো না দেখে বলতে পারবো না যে আইন আসাটা ভালো, কিন্তু আমি আইনের মধ্যে খারাপ কিছু দেখি না। এই যে ধরেন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012, এর আগে ছিল আনকাক, আমরা ইউনাইটেড কারাপশন ওদের আমরা মেম্বার ছিলাম, তথ্য পেতাম। এখন আমি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012-এ আমি বাংলাদেশি কোর্টে মানি লন্ডারিংয়ের আইনে একটা দরখাস্ত করে আমরা হংকংয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছি। তখন আমাদের আদালত জিজ্ঞেস করলো, হংকংয়ের যে টাকাটা এখান থেকে গিয়েছে আপনারা কীভাবে বুঝলেন? আমরা হংকং পুলিশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছি, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আদালতে এটা জমা দিয়েছে। কারণ হংকং পুলিশ আমাদেরকে বলেছিল, অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমাদেরকে বলেছিল এই টাকাটা আমরা সামনের 2 মাসের বেশি রাখতে পারবো না, বিকজ আমাদের ডিউরেশন এটা শেষ হয়ে গেলে যার টাকা তাকে রিফান্ড দিতে হবে। আমরা ফ্যাক্স পাঠালাম এটা আমাদের রাষ্ট্রের টাকা, আপনি এটা আটকে রাখেন। বলে আটকে রাখা যাবে না আনলেস অ্যান্ড আনটিল আপনি যদি কোর্টের কোনো অর্ডার না দেন। আমি এবং দিদেন অ্যাটর্নি জেনারেল মিস্টার মেহবুব আলম, আমরা বোথ অফ আস, আমরা সিনিয়র স্পেশাল জাজ ঢাকা, আমরা একটা দরখাস্ত দিলাম, অ্যানেক্স করলাম সমস্ত কাগজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওনার শেয়ার, ব্যাংকের স্টেটমেন্ট এবং আইন দেখালাম। তো ওখানে আমরা জব্দের আদেশ পেলাম, ওই আদেশটা আমরা পাঠিয়ে দিলাম। দ্যাট মিনস টাকাটা এখনও সেফ। আমি যদি আমার প্রসিকিউশন সাকসেসফুল প্রুভ করতে পারি, ওই টাকা এবং শেয়ারের মানি আমার দেশে ব্যাক করবে। কাজে এখানে তো আমি মনে করি তো আইন আসাটা ভালো, যে পরিমাণে পাচার হয় সেই পরিমাণে ফেরত আনার কি উপায়? এমন আইন আসা উচিত না যেটার সঙ্গে একটা কনফ্লিক্ট করে। কনফ্লিক্ট করলে সেখানে ব্যাখ্যার জন্য হাইকোর্ট চলে আসবে, হাইকোর্টে চলে গেলে একটা প্রসিডিং ডিলে হবে, যেটা তো আমরা তো দেখতেছি। একটা আইন যদি আসে আর একটা আইনের সঙ্গে যদি থাকে, কনফ্লিক্ট করে, তখন অবশ্যই প্রয়োজন হয় উচ্চতর আদালতের ব্যাখ্যা। সেক্ষেত্রে ভাইরাস চ্যালেঞ্জ হতে পারে, অনেক ধরনের রিস্ক থাকতে পারে। আইন আসা এরপরেও আমি আইনকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমি যেটা ফিল করি অ্যাজ এ লয়ার, আমি প্রচুর মানি লন্ডারিং মামলার সঙ্গে একেবারে ডিরেক্টলি ছিলাম, আমি মনে করি সাজাটা অত্যন্ত কম। এটা আপনারা দুজনের মনে স্বীকার করবেন, এবং আপনারা স্বীকার করলে আমরা আরও বেশি উপকৃত হব। অন্তত পার্লামেন্টের আপনারা প্লেস করতে পারবেন, সাজাটা বাড়ানো হোক। জি, খুশিদ আলম খান, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আসলে টাকা বা অবৈধ ইনকাম বা এটা দুর্নীতির বলি, যেটা মানুষের টাকা আসলেই না সে পাচার করবে, এই যে ব্যবস্থাপনা, মানে টাকা আয়ের, অবৈধ টাকা আয়ের যে উৎসগুলো, সেগুলো যদি বন্ধ না হয় তাহলে টাকা পাচারও তো বন্ধ হবে না। সেখানে আইন আসলে খুব একটা কার্যকরী হবে কি? ডেফিনেটলি। দেখুন, আমি এই প্রসঙ্গে ঢোকার আগে দুটো কথা একটু বলে নিচ্ছি। আহমেদ হোসেন ভাই বলেছেন যে 1094 জনের তালিকা আমি কেন দিচ্ছি না, এটা আমার কাছে নাই, এটা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে আছে। এটা সরকারি একটা সংস্থা, এবং এই সংস্থা এই 1094 জনের তালিকা পুলিশ, সিআইডি, সেন্ট্রাল ব্যাংক, দুদক সবাইকে দিয়েছে, বাকি কাজটা তাদের করতে হবে। আমার প্রশ্ন সেখানে যে তারা কেন করছে না। আর আমরা তো দুদককে দেখি তারা স্বাধীন সংস্থা বলে নিজেদেরকে দাবি করে, তো এইটুকু মুখোশ বোধহয় দুদকের আইনজীবী থেকে শুরু করে সবারই রাখা উচিত। আমি আজকে আমার ভাইকে দেখলাম খুব উৎসাহী হয়ে উনি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার তথ্যের ব্যাপারে উনি খুবই উৎসাহী। ওনাকে আমি একটু বিনয়ের সঙ্গে মনে করিয়ে দেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, দুর্নীতির মামলা হয়েছে। আমি তাকে স্মরণ করে দিই, ভাসানী সোহরাওয়ার্দী থেকে শুরু করে এমন কোনো রাজনীতিবিদ নাই বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি। রাজনীতি করলে এইরকম রাজনৈতিক মামলা হবে। বেগম খালেদা জিয়া 2 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলীয় নেত্রী, তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা, তিনি রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অবিসংবাদিত নেতা হয়েছেন, এটাই সত্য। সুতরাং তাকে রাজনৈতিক মামলা ভোগ করতে হবে, ফেস করতে হবে, উনি ফেস করছেন। আমরা যদি একটু ভারতের দিকে তাকাই, গান্ধী, সুভাষ বোস, চিত্তরঞ্জন দাস, তাদের বিরুদ্ধে কি মামলা হয় নাই? নেলসন ম্যান্ডেলা কি বছরের পর বছর, বছরের পর বছর সলিটারি কনফাইনমেন্টে থাকেন নাই? থাকতে হয়েছে তাকে। নাভালদি, তিনি দেশেই ফিরতে পারছেন না, দেশে ফেরার পরে তাকে কারাগারে নেওয়া হয়েছে। কারাগারে নেওয়ার পরে তাকে কি বিষ প্রয়োগ করা হয়েছে বা কি খাওয়ানো হয়েছে জানি না, তিনি শরীরে ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তারপর কিন্তু তিনি তার নিজের দেশে ফিরে এসেছেন। তো সুতরাং দেশে দেশে যুগে যুগে রাজনীতিবিদদের উপরে এই ধরনের নিবর্তনমূলক আচরণ হয়েছে, এবং সরকার যত বেশি স্বৈরতান্ত্রিক এই ধরনের নিবর্তনমূলক আচরণ তত বেশি হয়েছে। সুতরাং এই রকম আচরণ থেকে না সুভাষ বোস বা চিত্তরঞ্জন দাস মুক্তি পেয়েছেন, না হালে বর্তমানে যারা বিরোধী দলে আছে তারা মুক্তি পেয়েছে, এবং আগামীতেও এই ধরনের সংস্কৃতি কবে শেষ হবে জানি না। এটার ধারাবাহিকতায় আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাও হয়েছে, তাকে কারাগারেও যেতে হয়েছে, আবার তিনি এখন হাসপাতালে আছেন। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে রাজনৈতিক যে মামলাগুলো সেগুলোকে বোধহয় এই কাতারে ফেলা যায় না। আর আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ, যতদিন পর্যন্ত মানুষের হাতে অবৈধ টাকা আসতে থাকবে এবং বেসুমার টাকা আসতে থাকবে, আপনার মনে আছে শুদ্ধি অভিযানের কথা? শুদ্ধি অভিযানে আমরা দেখলাম যে একেবারে সরকারি দলের সঙ্গে যুক্ত অঙ্গ সংগঠনের যে 3rd 2nd টায়ারের নেতা, তাদের ঘরে কয়েক হাজার কোটি টাকার কাগজ। আচ্ছা, সেটা গেল। তারপরে আমরা যখন দাবি করলাম যে আপনারা রাঘব বোয়াল ধরেন, বলে এই তো আসছি, কিন্তু এই আশাটা কিন্তু আর 2 বছর 3 বছর হয়ে গেল আসলো না। ওই সম্রাটের মধ্যেই ঘুরপাক খেলো। ওই সম্রাট, জি.কে. শামীম, স্বাস্থ্য খাতের কয়েকজনের নাম আমরা দেখলাম, কিন্তু কোনো এর বাইরে আমরা দেখতে পেলাম না। এই যে ধরুন শেয়ার বাজার কেলেঙ্কারি, যেটা আমি সংসদে বলেছি, আওয়ামী লীগ আসার সাথে সাথে শেয়ার বাজারকে মিথ্যাভাবে ফুলিয়ে দেখানো হয়, শেয়ারের দাম বাড়ানো হয় মিথ্যাভাবে, তারপর হঠাৎ করে মার্কেটে ম্যানিপুলেশন করে যাদের টাকা তুলে নেওয়ার তারা তুলে নেওয়া, মার্কেটটি ধস হয়ে যায়, এবং সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষ তাদের সামান্য যে এইটুকু পুঁজি সেটা তারা বিনিয়োগ করে। আপনি জানেন ব্যাংকের সুদের হার 6%-এ চলে গেছে। তো আমাদের মূল্যস্ফীতি তো 5.5%, এর মধ্যে 6% যদি সুদ দেয়, এটা তো একটা মানুষ ব্যাংকে টাকা তো কোনো বিনিয়োগ না এখন। তো তারা কি করে? শেয়ার মার্কেটে, অর্থাৎ মানুষকে শেয়ার মার্কেটে যেতে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু কি জন্য গুটি কয়েক মানুষ সেখান থেকে টাকা তুলে নেয় এবং বাকিরা পরে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই টাকাটা তারা কি করে? এই টাকাটা হুন্ডির মধ্যে দিয়ে বাইরে যায়। আপনি দেখেন মন্দরিনের কথা, ব্যাংকে সরকারি হিসাব মতে 2019 সালে মন্দরিন 1,55,000 কোটি টাকা, 20 সালে 1,10,000 কোটি টাকা, আর 21 সালে সরকার বলছে, সরকারি হিসাব বলছে 88,000 কোটি টাকা। আমি অর্থমন্ত্রীকে বললাম, ভাইরে এইটা একবার বলেন 1,55,000, একবার বলেন 1,10,000, একবার বলেন 88,000, আসলে কত মন্দরিন? সেটার কোনো উত্তর কিন্তু অর্থমন্ত্রী আমাকে দেন নাই। এদিকে IMF বলছে বাংলাদেশে মন্দরিনের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকার ওপরে। অন্যদিকে মইনুল ইসলামের মতন অর্থনীতিবিদ, আহসান এইচ মনসুরের মতো অর্থনীতিবিদ, তাদের আর যাই বলেন ভাই, আপনি কোনো বিএনপি বলতে পারবেন। আর মইনুল ইসলাম তো ঘোষণা দিয়েছেন তিনি নৌকায় ভোট দেন, এটা তিনি ঘোষণা দিয়ে তার কলামে লিখেছেন আমি নৌকায় ভোট দেই। তো সেই 2 অর্থনীতিবিদের মতে, এবং এরকম আরও যারা অর্থনীতিবিদ আছেন, তারা বলছেন যে অবলোপন যদি যুক্ত করেন, ব্যাংকের যে মামলাগুলো কোর্টে অর্থনীতি আদালতে পেন্ডিং আছে সেই টাকা যদি যুক্ত করেন, তাহলে এই মন্দরিনের পরিমাণ দাঁড়াবে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা। তারা বলছে যে মোট ঋণের 23% হচ্ছে মন্দরিন। তো এই মন্দরিন কিভাবে তৈরি হয়? মন্দরিন তৈরি হয়, ধরেন আপনি একটা ব্যাংকের পরিচালক, আমি আরেকটা ব্যাংকের পরিচালক, আমরা পরস্পর যোগ সাজসে আপনি আমার ব্যাংক থেকে আমি আপনার ব্যাংক থেকে লোন নিলাম। লোন নেওয়ার সময় আমরা জানি আমরা কেউ এই টাকা আর ফেরত দিব না, আমরা এটা জানি, জেনে শুনে আমরা লোন নিচ্ছি। এই টাকাটা কিন্তু আর জনগণের আমানতের টাকা আর ব্যাংকে আসছে না, এই টাকাটা আমি বিদেশে পাঠিয়ে দিচ্ছি। সব আমার পরিবার তো আগেই বিদেশে চলে গেছে, যখন আমরা মনে করি যে একটু হাওয়া পরিবর্তন ইলেকশন আসছে সেই সময় বাকি টাকাটা পাচার করে আমিও বিদেশে চলে যাওয়ার চেষ্টা করি। যে কারণে আপনি যদি GFI এর তথ্য দেখেন, আপনি দেখবেন যে 17-18 সালে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। কেন হয়েছে? কারণ 18 সালে ইলেকশন ছিল। প্রতিবারই ইলেকশনের আগে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ টাকা পাচারটা হয়ে যায়। আপনি যদি দেখেন সড়ক মহাসড়ক নির্মাণ ব্যয়, আপনি চিন্তা করেন এই যে বেহাল মহাসড়কের অবস্থা, গত 25শে মে
পত্রিকায় এসছে যে বিটুমিন, নিম্নমানের বিটুমিন আমদানি করে 14,000 কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে ব্যবসায়ীরা। নিম্নমানের বিটুমিন, অথচ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের রাস্তার। আর সবচেয়ে বেশি ব্যয় রাস্তা, ফ্লাইওভার, রেলপথ, মেট্রো রেল বাংলাদেশে নির্মাণ করা হয়, এবং 1 গুণ 2 গুণ না, 10 গুণ, 28 গুণ, 25 গুণ বেশি দামে ভারত বলেন, চায়না বলেন, ইউরোপ বলেন, তাদের চেয়ে বেশি দামে আমরা রাস্তা বানাচ্ছি। কিন্তু সেই রাস্তা টেকসই হচ্ছে না, সেই রাস্তা ভালো হচ্ছে না, এবং জনগণের এই টাকাটা রাস্তায় যে বর্ষার পানির সাথে, নিম্নমানের বিটুমিনের সাথে এটা ধুয়ে চলে যাচ্ছে। এই টাকাগুলো যে অসৎ লোক যারা পাচার করছে, আমি কিন্তু কারো নাম বলিনি, আমি শুধু বলছি আপনারা তাদেরকে ধরেন। তাদের তথ্য তো সরকারের কাছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে পাচ্ছেন। দুদকের কাজটা কি? খালি বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে নাচানাচি করা, আর খালি তারেক রহমান আর কোকো রহমানের টাকা নিয়ে নাচানাচি করে দেখানো যে আমরা খুব টাকা পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আমরা খুব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আরে ভাই, রাজনীতি করলে তো এইসব মামলা হয়ই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 111-এর সময় 15টা মামলা হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টা মামলা হয়েছে। তো সুতরাং রাজনীতি করলে যে মামলা খাইতে হয়, এটা কিন্তু আমরা রাজনীতি যারা করি আমরা সবাই জানি। আপনার কাছে আবার আসবো আমি। আহমেদ হোসেন, যে বড় বাজেট প্রণয়নের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ থাকে তার মধ্যে দুর্নীতি একটি। আমাদের তো বাজেট ক্রমান্বয়ে বাড়ছে, আমাদের তো বাজেট ক্রমান্বয়ে বাড়ছে, আমাদের স্বপ্ন বাড়ছে, দেশের উন্নয়ন বাড়ছে, ডেভেলপমেন্ট বাড়ছে। আগে ছিলাম এলডিসি কান্ট্রি, এখন হয়ে গেলাম ডেভেলপিং কান্ট্রি। এখন যে আপনার জাতিসংঘের একটা সেশনে লিড করবে বাংলাদেশ এবং কানাডা, বিকজ আমরা ডেভেলপিং কান্ট্রি। এইটা কি আমাদের অর্জন নয়? এটা কি আমার আন্তর্জাতিকভাবে আবার স্বীকৃতি নয় যে ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ? এটা কি আমি জোর করে করেছি? কাজে বাংলাদেশ যদি এতই খারাপ হতো তাহলে তো ডেভেলপিং কান্ট্রি হতো না। ডেভেলপমেন্ট কান্ট্রি হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই যে মাথাপিছু আয় বেড়ে গেছে কত, $2,227। তো এটা তো ইন্ডিয়ার চেয়েও বেশি, পাকিস্তানের চেয়েও বেশি। আমরা তো আমেরিকাকে কম্পেয়ার করছি না। তো এটা কি আজকে আমাদের উন্নয়ন নয়? আজকে আমেরিকাও আমাদেরকে আপনার পাঠাচ্ছে, আপনার কোভিড-19 মেডিসিন পাঠাচ্ছে, আপনার ভ্যাকসিন পাঠাচ্ছে। আমাদের আন্তর্জাতিক সম্পর্ক চীন বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, সবার সাথেই গুরু খুব ভালো। ভালো মানে এমনকি জো বাইডেনও বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জো বাইডেনও বলেছেন 10 লক্ষ রোহিঙ্গাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের বিএনপির কাউন্টার পার্ট রুমিন ফারহানা বলেছেন যে মামলা আপনার দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মামলা ছিল রাজনৈতিক, আর যে বঙ্গবন্ধু যে জীবনের 11-12 বছর জেলে কেটেছেন, এটা কোনটা ছিল? লাইক নেলসন ম্যান্ডেলা, একই মামলা, রাজনৈতিক কারণে। নেলসন ম্যান্ডেলা চেয়েছিলেন আপনার তার কালো মানুষগুলোর স্বীকৃতি, আর বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালির রাজনৈতিক অধিকার, স্বাধীনতা। সেই কারণে বঙ্গবন্ধু জেল কেটেছেন, এখানে নেলসন ম্যান্ডেলাও কেটেছেন। এই কথাটা মানতে হবে। জিয়াউর রহমান কবে কেটেছেন সেটাও বলতে হবে। জিয়াউর রহমান জীবন জেল কেটেছেন এই দেশের মানুষের মুক্তির জন্য, ইতিহাসে কোথাও লেখা আছে? আজকে জিয়াউর রহমান, আজকে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে আয় দুর্নীতির কারণে, আর আমাদের এই ব্যারিস্টার রুমিন ফারহানা বলল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। কবে হয়েছে? প্লেট চুরির মামলা, প্লেট চুরির মামলা হয়েছে, এটা মনে আছে আমার। এটা প্লেট চুরির মামলা হয়েছে, কত হাস্যকর। হ্যাঁ, সেই মামলাগুলো কি আছে? যে মামলা 111 দিয়েছিল সেই মামলাগুলো তো আমরা নিষ্পত্তি হচ্ছে কোর্টে, আইনের মাধ্যমে, লিগেল ওয়েতে, অ্যাডভোকেসির মাধ্যমে এগুলো কোর্টে নিষ্পত্তি হচ্ছে, উড্র হয় নাই, উড্র কিন্তু হয় নাই। এই মামলা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে মামলা কিন্তু 111 করেছে। সুতরাং আজকে কোর্টের জাজমেন্ট হয়েছে, প্রমাণিত হয়েছে, তাদের লয়াররা সেখানে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে যে তাদের নেত্রী দুর্নীতি করে নাই। এটার দায়িত্ব দুদকের না। দুদকের দায়িত্ব হচ্ছে দুর্নীতিবাদ যেই হোক তার বিরুদ্ধে মামলা রুজু করা এবং সেটাকে কোর্টে ফেস করা। সুতরাং বেগম জিয়া আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন, এটা তো আমাদের কষ্ট লাগে যে একটা পার্টির প্রধান, 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কেন দুর্নীতি করবেন? কেন দুর্নীতি করতে গেলেন? তিনি যদি ভালো হতেন তার ছেলেগুলো ভালো হতো, ছেলেগুলো ভালো হয় নাই, এরাও দুর্নীতি করলো। হ্যাঁ, মা ভালো থাকলে ছেলেরাও ভালো হয়। আমি ওনাকে সম্মান সহকারে বলি, যিনি আজকে অসুস্থ। কাজেই রুমি ফারহানাকে বলবো যে বাংলাদেশে এই যে দুর্নীতির বলছেন যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো আগের থেকেই আসছিল। আপনি ইনকালাবি বলছেন, আপনি সোনালী ব্যাংকে যান,
বিএনপির আমলের ইনকেলাপি কত ছিল, সেই কেলাপির টাকা কি পরিশোধ হয়েছে কি না? হয় নাই, এখনও ইনকেলাপি আছে। আমরা কুকু 1, কুকু 2, কুকু 3 মনে আছে কি? এই টাকা কোথায় গেছে? জনতা ব্যাংকেতে গেছে। জনতা ব্যাংকের টাকায় এইগুলো হয়েছে। ওই টাকাটার কি ঋণটা সুদ হয়েছে? সুদ আছে, এখনও সেই ঋণটা হয়ে গেছে। খেলাপি কে করছে? আপনার কথা নিজে আগে সকলকেই, আমাকেও বলি যে আমাকেও আয়নার সামনে দাঁড়িয়ে আমার চেহারা দেখতে হবে। রুমিন পারভানাকে বলবো যে আপনাকে বলি না, ব্যক্তিগত বলি না, আপনার পার্টির চেহারাটাও আপনাকে। আমরা আর একটা বিরতি নিব। আপনি কেমন ছিলেন, আজকে কেমন আছি? আজকে বাংলাদেশ পদ্মা সেতু হতো? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে পদ্মা সেতু কি হতো? আপনারাই তো বলেছেন, আপনাদের পার্টি প্রধান বলেছে এটা বাঁশ দিয়ে বানানো হয়েছে, উঠবেন না, উঠলে ভেঙে পড়ে যাবে। নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ। কি কি তাহলে আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে? আমরা ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চ্যালেঞ্জিং কাজটা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করা এবং চ্যালেঞ্জকে ওভারকাম করা। এটা আমরা করেছি। কেমন করেছি? বঙ্গবন্ধু কিন্তু বিচার করেছি, আপনারা করেন নাই, কিন্তু আপনারা করতে পারতেন। এমনকি বেগম জিয়া যখন প্রাইম মিনিস্টার হলেন 2001-এ, এইটা করে শেষ করতে পারতেন, করেন নাই কেন? উনি মেসেজ দিলেন খুনিদের কাছে যে আমরা তোমাদের সাথে অতীতেও ছিলাম, আজও আছি, কালকেও থাকবো। সুতরাং সেই কারণে বলছি যে খুনিদের, রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের বিচারের কাজটা তো আরও কঠিন ছিল। এমনকি আন্তর্জাতিকভাবে টেলিফোন এসেছে, ফরেন মিনিস্টার আমেরিকা টেলিফোন করেছে প্রধানমন্ত্রীর কাছে, জাতিসংঘের মহাসচিব টেলিফোন করেছে। তিনি কি গ্রহণ করেছেন? চ্যালেঞ্জ কাজ, চ্যালেঞ্জকে ওভারকাম করাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আর একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খুরশিদ আলম খান, দুদক নিয়ে তো আসলে অনেক প্রশ্নই থাকে, যেমন রুমিন ফারহানা বললেন যে শুধুমাত্র একজনের মামলার কথা আপনি কেন বলছেন। আমরা দেখলাম যে সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা যারা আগে দায়িত্ব পালন করছেন তাদেরকে আপনারা নোটিশ করেছিলেন এবং তাদের অভিযোগ থেকে দায় মুক্তিও দিয়েছিলেন। আসলে এই যে অভিযোগ করা, দায় মুক্তি দেওয়া বা কারো বিরুদ্ধে অভিযোগ যেটা বললেন ওটাকে আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। উনি যেটা বললেন ওনাকে অ্যাপ্রিশিয়েট করি। উনি স্বীকার করলেন যে আমরা কাজ করছি, কিন্তু পিক অ্যান্ড চুজ। আমি যদি সংক্ষেপে বলি, উনি এই কথাটাই বলতে চাচ্ছেন। কিন্তু শুনেন, প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার নাম কিন্তু আমি বলিনি, রুমিন ফারহানা টেনে নিয়ে আসছেন। যাই হোক, এটা তো একটা পেন্ডিং ম্যাটার, সাবজুডিস ম্যাটার, আমরা কোনো কমেন্ট করতে চাচ্ছি না। অ্যাপিলেট ডিভিশনের মামলা 2টো পেন্ডিং, হাইকোর্টে 1টা পেন্ডিং। দেখুন, আপনার প্রাইম মিনিস্টার কাজী জাফর আহমদ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন এবং এই আপিল চলাকালীন সময়ে উনি মারা গেলেন। পরবর্তীতে আমরা কোর্টে মামলাটা উঠালাম, বললাম, মিস্টার হাবিবুল ইসলাম ভূঁইয়া খুব সিনিয়র কাউন্সিল, উনি এসে বললেন যে উনি মারা গিয়েছে, কাজে আপিলটা অ্যাবেট হবে। তো আমরা বললাম ফাইনটা রিয়ালাইজেশন হবে ইন ফেভার অফ দি স্টেট। আদালত সেভাবে আদেশ দিলেন। জেনারেল এরশাদের কনভিকশন হয়েছে এই বাংলাদেশেই। উনি রাষ্ট্রপতি ছিলেন কিন্তু, এবং ওনার শুধু একটা দুর্নীতির মামলা হাইকোর্ট ডিভিশনে অ্যাকুইটাল করে দিয়েছে, খুব টেকনিক্যাল ইস্যুতে। জনতা টাওয়ার মামলা ওনার কনভিকশন অ্যাপিল ডিভিশন পর্যন্ত অ্যাফার্ম হয়েছে। তা কাজেই বেগম খালেদা জিয়া তো নতুন কিছু না। নাজমুল হুদাও, হ্যাঁ, নাজমুল হুদার আপিল পেন্ডিং, ওটাও সাবজুডিস ম্যাটার, আমি বলতে চাচ্ছি না। আরও কয়েকজন আছে মিনিস্টার, সাবজুডিস ম্যাটার। আর রুমিন ফারহানা আরেকটা কথা বললেন, আমি ওটা একটু আরও পরিষ্কার করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মামলা কনভিকশন হয়েছিল, সেই মামলা উচ্চতর আদালত হাইকোর্টে হোসেন সৈয়দ সারওয়ার্দী ছিলেন, অনেক বড় বড় লয়ার ছিলেন, এবং সেটা একজস্টিভ হিয়ারিং হয়েছিল। একজস্টিভ হিয়ারিংয়ের পরে বঙ্গবন্ধু ক্লিন অ্যাকুইটাল পেয়েছিলেন সেই দুর্নীতির মামলা থেকে। সম্ভবত বঙ্গবন্ধু তখন ফুড মিনিস্টারের সময় একটা করাপশনের এলিগেশন আসছিল, দেন পাকিস্তান গভর্নমেন্ট, এবং ওনাকে কনভিকশন দিয়েছিলেন সম্ভবত 2 বছর, এবং সেটা আপিলে তৎকালীন 16 ডিয়ালারের কেসটি রিপোর্টেড। আমরা যখন কেসগুলো করি, আমরা এই কেসটা রেফার করি, কিন্তু দেখেন পলিটিক্যাল ভিক্টিমাইজেশন কীভাবে হচ্ছে। এই পলিটিক্যাল ভিক্টিমাইজেশনটা দেন হাইকোর্ট, তখন তো আর এটা আপনি বলতে পারবেন না আওয়ামী লীগ বা বিএনপির, তারা কিন্তু ক্লিন অ্যাকুইটাল দিয়েছে উইথ ইলাবোরেট ডিসকাশন, প্রত্যেকটা এভিডেন্স অ্যাসেস করে। আর হোসেন সৈয়দ সারওয়ার্দী তো একটা বিশাল লয়ার, ওটা তো ওনাদের নাম শুনতে তো আমাদের ভয় লাগে। তো এই ধরনের আর্গুমেন্ট হয়েছিল। কাজেই আমার মনে হয় সে অ্যানালজিটা আনা ঠিক না। আর আমরা শুধু তারেক রহমান, আরাফাত রহমান, কোকো বা বেগম খালেদা জিয়া, আপনার জনতা ব্যাংকের বিসমিল্লাহ টাওয়ারের কেসে
মানি লন্ডারিং কেসে আমরা কনভিকশন পেয়েছি, ওরিয়েন্টাল ব্যাংকে কমপক্ষে 20টা মামলা কনভিকশন হয়েছে। তো কাজেই আমরা কোনো এই যে পিক অ্যান্ড চুজ, এটা আমার মনে হয়, হ্যাঁ আপনি বলতে পারেন হয়তো খারাপ লাগতে পারে, কারণ ওনারা একটা আমরা শেষ দিকে চলে এসেছি, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উপর আস্থা রাখতে হবে, আপনি দেখেন, আস্থা রাখেন, অ্যাসেস করেন, সমালোচনা বলেছেন উনি বলেছেন যে সেই সময়ের সাথে এই সময়ের তুলনা করা বোধহয় ঠিক হবে না। অ্যাবসলিউটলি রাইট। সেই কোর্ট আর এই কোর্ট, যেই কোর্ট থেকে সিটিং চিফ জাস্টিসকে দৌড়ায় বিদেশ পালাইতে হয়, এটা হচ্ছে সেই কোর্ট যেই কোর্টে চিফ জাস্টিস বলে দিয়ে যায় যে নিম্ন আদালতকে পুরোপুরি কবজা করার পরে এখন সরকার উচ্চ আদালতের দিকে হাত বাড়াইছে। এটা হচ্ছে সেই কোর্ট যেই কোর্টে সিটিং চিফ জাস্টিসের 2 ছেলে প্র্যাকটিস করে এবং কোন কোর্টে গিয়ে রিলিফ পাওয়া যাবে, কোন কোর্টে কোন দলের লয়ার গেলে রিলিফ পাওয়া যাবে, এটা নিয়ে ওপেন কথাবার্তা হয়। এটা হচ্ছে সেই কোর্ট যেই কোর্টে সিটিং আইন মিনিস্টারের ছেলে প্র্যাকটিস করে এবং যতদিন আইনমন্ত্রী ছিলেন ততদিনই প্র্যাকটিস করতে পারছে। তার আগেও তারা কোনোদিন কোর্টে দেখি নাই, পরেও তারা কোনোদিন কোর্টে দেখি নাই। এই কোর্টের সাথে ওই কোর্টের তুলনা, খোরশেদ আলম, এই কোর্টের সাথে ওই কোর্টের তুলনা হয় না। শোনেন, এখন একটা কথা খুব পরিষ্কার, যেই দেশে 37 লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়, 1000 টাকা দিয়ে বটি কেনা হয়, 25,000 টাকা দিয়ে সুই কেনা হয়, 85,000 টাকা দিয়ে মেডিকেলের বই কেনা হয়, সেই দেশে আমরা বসছি ওই দলের দুর্নীতি নিয়ে আলোচনা করতে। এবং গত 12 বছর ধরে আজকে ধীরে ধীরে দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কারণ এই দেশে জবাবদিহিতাহীন সরকার। দেখুন, এই দেশে এখন 34 লাখ কোটি টাকার উপরে জিডিপি। হ্যাঁ, সরকার বলছে তো 34 লাখ কোটি টাকার উপর জিডিপি। এই বাজেট ঘোষিত হয়েছে 6 লক্ষ কোটি টাকার ওপরে। এটা সত্য যে প্রবৃদ্ধির দাবি করছে অর্থমন্ত্রী 7.2, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 3.2, কিন্তু 3.6, আমি দুঃখিত, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 3.6, কিন্তু অর্থমন্ত্রী দাবি করছেন 7.2, সেটাও মেনে নিলাম। মাথা পিছু আয় $2,227, ঠিক আছে। এই দেশে কি করে করোনার মধ্যে দারিদ্র সীমার নিচে বাস করা লোক 20% থেকে 1 লাফে 42% হয়ে যায়? এই দেশে কি করে বিবিএস এর রিপোর্ট বলছে 12% লোক যারা শহরে বাস করে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর মতন, তারা না খেয়ে ঘুমাতে যায়। 7% লোকের বাড়িতে কোনো খাবার নাই। এটা বিবিএস এর রিপোর্ট। বিবিএস একটা সরকারি সংস্থা, ফর গড সেক, এটা সানেম বা আর কোনো প্রাইভেট গবেষণা সংস্থা নয়, এটা বিবিএস এর রিপোর্ট। তো সেই দেশে যখন আমার আয়ের সাথে আপনার আয়ের সাথে সম্রাটের আয় যুক্ত হবে, তখন তো $2,227 কমই, এটা তো 2,000 কেন আরো বেশি ডলারের ইনকাম হতে পারে। মাথা পিছু আয় তো আসলে উন্নয়ন হতে পারে না। আর প্রবৃদ্ধির কথা আমি একটু বলি, জিডিপির প্রবৃদ্ধির কথা, কারণ এটা সরকার খুব গর্ব করে। 10%-এর উপরে প্রবৃদ্ধি হয়েছিল আইয়ুব খানের আমলে 1964 সালে। 9.45% প্রবৃদ্ধি হয়েছিল 67 সালে, দুটাই কিন্তু আইয়ুব খানের সময়। সুতরাং প্রবৃদ্ধির সাথে উন্নয়ন বলেন, সাধারণ মানুষের জীবনমান বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন বলেন, কোনোটারই কোনো সম্পর্ক নাই। 74 সালে যখন ভয়াবহ দুর্ভিক্ষ, তখনও কিন্তু প্রবৃদ্ধি অনেক হয়েছিল, 9.something। সুতরাং প্রবৃদ্ধি হচ্ছে যখনই অর্থনৈতিক লেনদেন হবে, সেটা মানুষ মরে গিয়ে হোক, কবর কিনতে হোক, হাসপাতালে বিল দিতে গিয়ে হোক, জানাজা পড়াতে গিয়ে হোক, মাটি দিতে গিয়ে হোক, যেটাই হোক না কেন, টাকা লেনদেন হওয়া মানে প্রবৃদ্ধি হবে। সেটার সাথে সত্যিকার গণমানুষের উন্নয়নের কোনো সম্পর্ক। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহমেদ হোসেন, রুমিন ফারহানা যেটি বলেছেন, আমি তার কথার প্রসঙ্গে বলি, তিনি বলেছেন আজকের কোর্টের সাথে ওই সময়ের কোর্টের কম্পেয়ার হতে পারে না। রাইট, ওই সময়ের চিফ জাস্টিস দুর্নীতি করে নাই, আর এই সময়ের চিফ জাস্টিস দুর্নীতি করেছে, এই দিক দিয়ে কারেক্ট কথা বলছি। সুতরাং দুর্নীতি যে চিফ জাস্টিস করবে তাকে কি আমরা লালন পালন করবো? ট্রায়াল হচ্ছে তো, ট্রায়াল হচ্ছে মানি লন্ডারিংয়ে। কি এই জন্য উনি কারেক্ট বলছে, ওই সময়ের কোর্টের চিফ জাস্টিস সৎ ছিল, এখন চিফ জাস্টিস দুর্নীতিবাজ। এটা সে ভালো বলেছে, নামটা বলে নাই আর কি, বুঝছেন না? বাসুরের নাম বলতে লজ্জা করে, তো এটা বলতে পারে নাই সে। এক, দ্বিতীয় হচ্ছে সে যেটা বলেছে প্রবৃদ্ধির কথা, আরে পাকিস্তানের একজন ইকোনমিস্ট বলেছে বিমর্ষ চিত্তে, সে বলেছে 2030 সালে পাকিস্তানকে বাংলাদেশের কাছে হাত পাততে হবে। পাকিস্তানের একজন ইকোনমিস্ট, এটা আমি বলি নাই। এমনকি আপনার নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিক তার কলামে লিখেছে যে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে এবং তেজি সার বোঝেন তো, তেজি সার। আরেকজন বলেছে টেলিগ্রাফের সাংবাদিক, তার লেখা
পড়েছি আমি। সে বলেছে আগে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বলা হতো দক্ষিণ কোরিয়া হচ্ছে মডেল উন্নয়নের, এখন সেটা বাংলাদেশ। অমর্ত্য সেনও বলেছে, অমর্ত্য সেন তো বলেছে একেবারে ইন্ডিয়ার সমস্ত সুযোগকে ওভারকাম করে অনেক উপরে চলে গেছে, তাই না? বরং আজকে অমর্ত্য সেনের একটা বক্তব্য আছে ইন্ডিয়া সম্পর্কে, সেটা তুলনা করতে গেলে আমরা অনেক উপরে আছি। হ্যাঁ, সুতরাং যা বলেছে ও তো বলবেই, উনি বলবেন, তার অপোজিশন পার্টির অবস্থান থেকে তার কথা বলবেন, হ্যাঁ সেটা বলতেই পারেন, কিন্তু এটা রিয়ালিটি মানতে হবে যে বাংলাদেশ এখন উন্নয়নের অনেক দূর এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্নীতি যে নাই এ কথা বলবো না, দুর্নীতি তো একটা পাহাড় তৈরি করে গেছে বিএনপি, 5 বার চ্যাম্পিয়ন ছিল। কে করেছে? 5 বার চ্যাম্পিয়ন তো আমাদের সময় হয় নাই, কাজে তাদের সময় 5 বার যে চ্যাম্পিয়নটা হলো ওই নামগুলো আমাদের দরকার, কারা দুর্নীতি করেছিল সেই নামগুলো যদি আমার বোন রুমিন ফারহানা দিতেন, কারা কারা দুর্নীতি করে। সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য একটা কথা বলা যাবে, আজকে 12 বছর ওনারা ক্ষমতায় আছেন, সত্যি যদি সেই সময় দুর্নীতি হতো ওনারা কি করেছেন, 1 আর 2 হলো 5 বারের চ্যাম্পিয়ন কথাটা কিন্তু ঠিক নয়। 2000 সালের রিপোর্ট 2001 সালে প্রকাশিত হয়েছে, সেই সময় চ্যাম্পিয়ন হয়েছিল ওটা কিন্তু আওয়ামী লীগের আমলনামা ছিল, এবং সেই সময় বাংলাদেশ দুর্নীতি ছিল 1.8, তারপরে ধীরে ধীরে বিএনপির সময় 2002, 3, 4, 5-এ দুর্নীতি কমে এসে 1.2 পর্যন্ত করে দিয়ে গেছে। তো সুতরাং 5 বারে 3 বার এদিকে 2 বার ওদিকে, 2 বার আওয়ামী লীগের, এবং ধারাটা সূচনা করে দিয়েছে আওয়ামী লীগ, এবং আমরা কিন্তু পয়েন্ট কমিয়েই নিয়ে এসেছি ক্রমান্বয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুরশিদ আলম খান এবং আহমেদ হোসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।